নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রচিত গল্প সীমার মধ্যে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত সীমার মধ্যে। একখণ্ড কাগজ টেবিলে মেলে ধরে লোকটা বলল, এই দেখুন, এই আমাদের প্ল্যান। প্রত্যেক ফ্লোরে 3টি করে ফ্ল্যাটের প্রভিশন রাখা হয়েছে। দুপাশে 2টো রুম, ডাইনিং, মাঝেরটা ছোট 1 রুম। ওরা দুজনেই ঝুঁকে পড়ে দেখছিল। সাদাটে কাগজের গায়ে অসংখ্য জ্যামিতিক টান, বর্গক্ষেত্র, আয়ত্তক্ষেত্র, রম্বস। মাত্র ইঞ্চি 10 জায়গায় 3টি গৃহ। কি অদ্ভুত গাণিতিক নিপুণতায় এঁকে দেওয়া হয়েছে। মিহির জিজ্ঞাসা করল, সিঁড়ি কোনটা? এই তো। ক্রস টানা অংশটাতে আঙুল বুলিয়ে 3 ইঞ্চি মাপের একটা চৌকুপিতে হাত রাখল লোকটা। এই ফ্ল্যাটটা আপনাদের জন্য চুজ করেছি। 3 তলার ওপর খোলামেলা, পার্কও পাবেন এদিকটায়। মানে সাউথ পুরো ওপেন। এই এন্ট্রান্স, তারপর এটা ড্রয়িং কাম ডাইনিং স্পেস। এই ধরুন গিয়ে 9x19 মতো। এই একটা বেডরুম 11x9.5। অপোজিটে আর একটা বেডরুম 10x10। বাথরুম 4.5x8। আর এটা হলো গিয়ে বৌদির কিচেন। কিচেনটা প্রথমে এত বড় ছিল না। আমি নিজে আর্কিটেক্টের সঙ্গে বসে ছোট্ট কিচেনে রান্না করতে বৌদির বড্ড কষ্ট হবে যে ঠিক করে নি বৌদি। লোকটা চমৎকার গুছিয়ে কথা বলতে পারে। গাঁটটা গোট্টা চেহারা, গায়ের রং বেশ কালো, খাড়া নাক, চোখ মুখে এক ধরনের গরিমা, রঙিন বিজ্ঞাপনের মতো ঝলঝল করছে। কথা বলার সময় মিহিরের থেকে শ্রাবণীর দিকে তার দৃষ্টি বেশি। লোকটা দুপাশে 2টো প্রকাণ্ড সাইজের অ্যালসেশিয়ান জুলজুল চোখে দেখছে। প্রথমটায় তো ঢুকেই শ্রাবণী রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল। বাপরে, কি বড়, কি হিংস্র চেহারা! লোকটা অমায়িক হেসে বলেছিল, ভয় নেই বৌদি, ওরা দেখতে যত ভয়ঙ্কর ততটা কিন্তু হার্মফুল নয়। শ্রাবণী অন্যমনস্কভাবে পিঠে আঁচল টেনে দিল। লোকটার বৈভবের তুলনায় অফিস ঘরটা বেশ ছোট, খুপড়ি মতো। টেবিলের দুপাশে গোটা 3 চেয়ারেই জায়গাটা পুরো ভর্তি হয়ে গিয়েছে। একবার তো একটু পা নাড়াতে গিয়ে লোকটার পায়েই প্রায় পা ঠেকে গেল শ্রাবণীর। মিহির আবার প্রশ্ন করল, মোট এরিয়া কত হবে মনে হয় আপনার? সার্ভিস এরিয়া ধরুন গিয়ে 690 স্কোয়ার ফুটের মতো। আপনাদের জন্য একদম সুইটেবল। ওকে, কবে নাগাদ তাহলে কাজ শুরু করছেন? শিগগিরই, খুব শিগগিরই। মানে প্ল্যানটা স্যাংশন হয়ে গেলেই আর কি। তবু কতদিন লাগতে পারে মনে হচ্ছে? বুঝতেই তো পারছেন, আমাদেরও সেই মতো টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট, লোন টোনের জন্য তো অ্যাপ্লাই করতে হবে। ও নিয়ে ভাববেন না, টাইমলি সব কাগজপত্র আপনাদের দিয়ে দেব। বলেন তো লোনের বন্দোবস্ত করে দিতে পারি? না না, আমরা অফিস থেকে লোন পেয়ে যাব। শ্রাবণী যে চাকরি আছে তার থেকেই হয়ে যাবে। আপনি আমাদের 400 টাকা রেটেই দিচ্ছেন তো? লোকটার মুখে এবার বিনীত হাসি। আমি যতটা পারি ততটাই কম করার চেষ্টা করব। আফটার অল বৌদি রিকোয়েস্ট, আপনাদের সামান্যতম উপকারেও যদি আসতে পারি। কবে নাগাদ বুক করতে হবে তাহলে? যেদিন আপনাদের খুশি, তবে বোঝেনি তো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। কোনটা নেবেন পছন্দ করে যদি আগে থেকেই বুক করে রাখেন তো নিশ্চিন্ত। যতটা ক্যাশ দিয়ে রাখতে পারবেন ততটাই আপনাদের সুবিধে আর কি। মিহির আরেকবার জ্যামিতিক লাইনগুলোর দিকে তাকালো।
নিলে আমরা পার্কের দিকটাই নেব। তুমি কি বলো? শ্রাবণী কোনো উত্তর দিল না। তার ঠোঁটের ফাঁকে ভোরের আলোর মতন এক টুকরো হাসি ফুটে উঠল মাত্র। বাইরে বেরিয়ে মিহির জিজ্ঞাসা করল, স্পটটা একবার দেখে যাবে নাকি? ভোরের হাসিতে উজ্জ্বল রোদের ছায়া লাগলো। বলল, চলো দেখেই যাই একবার। রবিবারের সকাল ছুটির আলস্য মেখে গায়ে লিয়ে বসে আছে। মোড়ের মাথায় জটলা বেঁধে আড্ডা দিচ্ছে ছেলেরা। পথচারীদের গতি মন্থর। শ্রাবণী আর মিহির অবশ্য দ্রুত পা চালাচ্ছিল। বাড়িতে রান্নাবান্না সব পড়ে আছে। মিহিরেরও একগাদা কাজ বাকি। তাছাড়া ওরা ফিরলে তবে রুমি বেরোবে। মেয়ের আজ নাচের ক্লাস আছে। লোকটার অফিস থেকে বেরিয়ে ডান দিকে ঘুরে সোজা কিছুটা হাঁটলে রিক্সা স্ট্যান্ড। সেখান থেকে একটা সরু রাস্তা ভেতরে ঢুকে গেছে। রাস্তার একেবারে শেষ প্রান্তে এক ভাঙাচোরা প্রাচীন একতলা বাড়ি। কালিবিহীন বাড়িটার গায়ে সময়ের ঘন কালো শ্যাওলা। এক সময় পাশেই একটা বড় পুকুর ছিল। পুকুরটাকে বুঝিয়ে কয়েকটা নতুন বাড়ি উঠেছে ইদানিং। প্রবীণ আর নবীনদের মাঝখানে এক ফালি জমিতে কর্পোরেশন থেকে বাচ্চাদের জন্য পার্ক তৈরি করা হয়েছে একটা। পার্কের সামনে এসে দাঁড়িয়ে পড়ল মিহির, পিছনে শ্রাবণী। ও বাবা, এ যে একদম ভুতুরে বাড়ি গো। ভুতুরেই তো, এক থুরথুরে বিধবা বুড়ির বাড়ি যে। বুড়ি অবশ্য একা থাকে না, সঙ্গে এক ভাইজিও আছে, মাঝবয়সী, আনম্যারিড। ই বাবা, এ বাড়ি ভাঙা পড়লে ওরা যাবেন কোথায়? যাবে মানে, ওরাও তো একটা ফ্ল্যাট পাচ্ছে, সঙ্গে বোধহয় কিছু ক্যাশও। আজকাল এরকম আকছারি হচ্ছে, জমির বাড়ি বদলে একটা দুটো করে ফ্ল্যাট, সঙ্গে কিছু টাকা। মহিলাদের তো সুবিধেই হবে। এরকম ভাঙাচুরো বাড়ির বদলে নতুন ফ্ল্যাট, বোঝই তো। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তবে যাই বলে বাপু, নিজের ঘর বাড়ি হোক না সে পুরনো, তার একটা আলাদা দাম আছে। আমি হলে বাবা কিছুতেই এ বাড়ি ভাঙতে দিতাম না। শ্রাবণী ফোঁস করে শ্বাস ফেলল। বাহ, কেউ না দিলে আমাদের মতো ভূমিহীনরা জায়গা পাবে কোত্থেকে? আর তোমার শখের ফ্ল্যাটটাই বা হবে কি করে? কথাটা ঠিক, একজন না ছাড়লে অন্যজন পায় কোত্থেকে। তবু শ্রাবণী কিছুতেই যেন ব্যাপারটাকে মেনে নিতে পারছিল না। আচ্ছা, এ বাড়ি ভাঙার পর নতুন করে তৈরি হতেও তো কিছুদিন সময় লাগবে। ততদিন এরা কোথায় থাকবেন? তার ব্যবস্থা তো প্রমোটাররাই করে। মিহির পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বার করে ধরালো। নিজে আগে ঠিক করো কি করবে, ফ্ল্যাটের চেষ্টা করব নাকি করব না। এমা, চেষ্টা তো করতেই হবে। এভাবে আর পরের বাড়িতে কতদিন উদ্বাস্তুর মতো ঘুরে বেড়ানো যায়? যেখানে একটু পুরনো হব, বাড়িওয়ালা বাঁকা চোখে তাকাতে শুরু করবে। ভালো লাগে না আর। মিহির বড় করে ধোয়া ছাড়ল। রাত্রে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে মনে মনে হিসেব কষছিল মিহির। 690 স্কোয়ার ফুট মানে তো প্রায় 700। 700 ইন্টু 400 হলে 2,80,000 টাকা। এরপর রেজিস্ট্রেশন ফি আছে, টুকটাক নানা আনুষঙ্গিক, সব মিলিয়ে 3 লাখ 3.5 লাখের কাছাকাছি ধাক্কা। অফিস থেকে না নিয়ে এলআইসি থেকে লোন নিলে তার আর শ্রাবণী মিলিয়ে যা মাসিক আয়, তাতে 2 লাখ টাকা মতো পাওয়া যাবে। তবে প্রতি মাসে যা শোধ দিতে হবে, তাতে প্রায় শ্রাবণীর পুরো মাইনেটাই চলে যাবে। মিহিরের মাইনেতেই পুরো সংসারটা টানতে হবে তখন। তখন বলতে সেও প্রায় 15-20 বছর। নতুন করে আর কোনো সঞ্চয় হবে না। রুমির বয়স এখন 12। 15 বছর পরে মেয়ে 27 হয়ে যাবে। তার আগে তারও একটা বিয়ের ব্যাপার আছে। শ্রাবণী বলেছিল বাকি টাকা জোগাড় করতে দরকার হলে গয়নাগুলো বেচে দেবে। তার মানে মেয়ের বিয়ের জন্য নতুন করে গয়নাও গড়াতে হবে। মিহির ভেতরে ভেতরে বেশ অস্থির হয়ে উঠছিল। ওপাশের খাটে শ্রাবণী পিছন ফিরে শুয়ে আছে। শ্রাবণীর পাশে জানলার দিকে রুমি। নাইট ল্যাম্পের মৃদু আলোয় ওদের আবছা অবয়ব দেখতে পাচ্ছিল মিহির। কেমন যেন মায়াবী, কিন্তু ক্লান্ত। মিহির নিচু স্বরে ডাকল,
জেগে আছো? শ্রাবণী পাশ ফিরেই উত্তর দিল, কেন? ভাবছি। কি? অনেকগুলো টাকার ব্যাপার, আর একটু ভাবলে হয় না? শ্রাবণী এবারে এদিকে ফিরল। মুখোমুখি শুয়ে আছে দুজনে, মাঝে প্রায় হাত পাঁচেকের ব্যবধান। মেয়ে একটু বড় হওয়ার পরে খাটে আর ধরে না তিনজনের। আলমারি আর ড্রেসিং টেবিলের মাঝখানটায় ফোল্ডিং খাট পেতে নেয় মিহির। বাড়ির সামনে পাকা ড্রেনটা তৈরি হয় আর এ অঞ্চলে মশা অনেক কমে গেছে। রাত্রে আর মশারি টাঙানোরও দরকার হয় না। মিহির তবুও স্পষ্টভাবে শ্রাবণীর মুখটা দেখতে পাচ্ছিল না। শ্রাবণী সামান্য গলা ওঠালো, বলল, এত ভাবনার কি আছে? 1,050 তো রয়েছে ব্যাংকে, তার থেকে 30-40 দিয়ে বুক করা যাবে না? ব্যাংকে কত আছে মিহিরও জানে। শ্রাবণী প্রতি মাসে মাইনে প্রায় অর্ধেকটাই ফেলে দেয় ব্যাংকে। খরচের বিলাসিতা করে না কখনো। মিহিরের বউয়ের এখন শুধু একটাই স্বপ্ন, নিজের করে মাথা গোজার মতো ঠাঁই চাই। কিন্তু সাদা সাধ্যের মধ্যে ফারাকটা এত বেশি। মিহির বলল, বুক হয়তো করে ফেলা যায়, তারপরে কি হবে একবার ভেবে দেখেছো? কি হবে মানে? রুমি বড় হচ্ছে, ওর বিয়ে বলেও তো কিছু টাকা থাকা দরকার। সে দেখা যাবে। কিভাবে? লোন নিনে কত টাকা মাসে কাটবে তো জানো? জানি। তাহলে দেখো, অত ভাবলে চলে না। মেয়ে কবে বড় হবে, কবে বিয়ে হবে। শ্রাবণীর গলা সামান্য নামল। ঘাড় ফিরিয়ে ঘুমন্ত মেয়েকে একবার দেখেও নিল। বলল, আমার তো মনে হয় মেয়ে বড় হচ্ছে বলে আরো বেশি ভাবা দরকার। ছেলে মেয়ে বড় হলে তাদের কিছু নিজস্ব প্রাইভেসির প্রয়োজন হয় না? আলাদা একটা ঘর, পড়াশোনার জায়গা। মিহির চুপ করে রইল। প্রাইভেসি কি শুধু রুমেরই দরকার? এই যে এখন দুজনের মাঝখানে 5 হাতের একটা ফাঁকা জায়গা, এই যে এখন হাত বাড়ালেও শ্রাবণীকে ছুতে পারে না মিহির। কোনো দিন গভীর রাত্রে চোরের মতো দুজনকে উঠে যেতে হয় পাশের ঘরে। হাজার সংকোচ ও সাবধানতায় শব্দহীন মিলন। উপায়ই বাকি। এ 1.5খানা ঘরের ভাড়াই যে 1000 টাকা। ও ঘরটা সোফা সেট, সেন্টার টেবিল, 2টো ইনডোর প্ল্যান্টের টব আর একখানা টিভি টেপ রাখার ক্যাবিনেটেই জবরজং। ডাইনিং স্পেসও এই এতটুকুনি। 4 জনের একটা খাবার টেবিল, ফ্রিজ আর ওয়াটার ফিল্টার রাখার পরে নড়াচড়া করার রাস্তাই প্রায় নেই। এই ফ্ল্যাটটাই মিহিররা ছেড়ে দিলে 1,500 হয়ে যাবেই। বাস স্ট্যান্ডে সুপার মার্কেট তৈরি হওয়ার পর হু করে দর বেড়ে গেছে এই অঞ্চলে। এখান থেকে যাতায়াতের যে সুবিধা বেশি। কত রকম বাস, মিনি বাস। টার্মিনাস থেকে বসে ডালহৌসি পৌঁছতে মিহির শ্রাবণীর মাত্র 40 মিনিট লাগে। মিহির চিত হয়ে শুয়েছে। শ্রাবণী আবার বলল, এখন ফ্ল্যাটের কত দর যাচ্ছে তুমি জানো? এই তো বাজারের পাশে যেটা উঠেছে, মিসেস রায়রা বুক করেছেন, 500 টাকা স্কোয়ার ফিট। সে জায়গায় তুমি 400-তে পেয়ে যাচ্ছ। এটা ছাড়ার কথা ভাবা কি বুদ্ধিমানের কাজ হবে? সেটাও তো ভাবছি। মিহির নিজের চুলে আঙুল চালালো। 10 মিনিট ধরেই সেটাই ভাবছি। লোকটা এত কমে দিচ্ছেই বা কেন? নিশ্চয় বুড়ি আর বুড়ির ভাইজির কাছ থেকে ভালো দাম মেরেছে। সে তো সবাই মারে, তার জন্য নয়। আমার ভয় হচ্ছে মেটেরিয়াল ঠিক দেবে তো? তারপর ধরো ভবানীপুর আর রিপন স্ট্রিটের মতো যদি হুড়মুড় করে ভেঙে পড়ে। লোকটা অত চিটিংবাজ বলে তো মনে হয় না। প্রশান্তদা বলছিল লোকটা নাকি একসময় পার্টি করত, এখন ছেড়ে ছুড়ে দিয়ে প্রমোটার হয়েছে। ধান্দাবাজ হলেও বেসিক্যালি মধ্যবিত্ত মানসিকতারই তো মানুষ, কি বলো? হলেও বা। পাশ ফিরতে গিয়ে মিহিরের নেওয়ারের খাটটা দুলে উঠল। বলছো
বুক করে দিই? দেওয়াই তো উচিত। তারপর? পরের ভাবনা পরে হবে, অত ভাবলে কোনোদিনই কিচ্ছু করা যায় না, বুঝলে? শ্রাবণী বিছানায় উঠে বসল। বাথরুমে যাবে। যাওয়ার সময় বহুদিন পরে আলগোছে সামান্য আদর করল মিহিরকে। মিহিরও হাত বাড়াতে যাচ্ছিল, তার আগে রুমি নড়ে চড়ে বসেছে বিছানায়। মিহির চোখ বুজে ফেলল। অফিস থেকে ফিরে মিহির দেখল রুমি বিছানায় বসে পড়াশুনো করছে। শ্রাবণীও তার পাশে কাগজ ডট পেন নিয়ে বসে। শ্রাবণী সাধারণত মিহিরের আগেই ফিরে আসে অফিস থেকে। মিহিরের ফিরতে ফিরতে প্রায় 7:30-8টা। অফিসের পর একটু টাস টাস খেলে, তবে সে বাড়ি ফেরে। খাটের কোণে বসে শার্টের বোতাম আগলা করতে করতে মিহির বলল, তুমি আবার কি পড়াশুনো করছো? হ্যাঁ? শ্রাবণীর আগে রুমি উত্তর দিল, মার এখন পড়াশোনা কি জানো না? ফ্ল্যাট বুক করবে বলে রোজ সন্ধেবেলা বসে ফ্ল্যাটের নকশা আঁকে। কোন ঘরে কি রাখবে, ড্রয়িং রুম কেমন সাজাবে। রুমি কাগজের টুকরোটা এগিয়ে দিল মিহিরের দিকে। দেখো কতভাবে ফ্ল্যাট সাজানোর প্ল্যান করেছে। শ্রাবণী লাজুক হাসল। বারে, যেখানে বাকি জীবনটা থাকতে হবে সেখানটা গুছিয়ে নিতে হবে না ঠিক করে? ফুলস্কেপ কাগজ জুড়ে নকশা আর নকশা, নানাভাবে নানান আকারে ফ্ল্যাটের ছবি এঁকেছে শ্রাবণী। কোথাও শুধুই আলাদাভাবে বেডরুম, 11x9.5 কিংবা 10x10, ড্রয়িং কাম ডাইনিং স্পেস নিজের মতো ভাগ করে দাগ টানা। দরজা জানলার জন্য জায়গা ছেড়ে দিয়েছে কোনো দেওয়ালে। কোনো দেওয়ালে কি রাখবে, কোথায় খাট রাখবে, কোথায় রুমির পড়ার টেবিল, সব কালির আঁচড়ে সাজানো। মিহির হেসে ফেলল। ড্রয়িং রুমের জন্য যদি এতটা জায়গা দাও, ডাইনিং স্পেসটা বড় ছোট হয়ে যাবে না? কি আর করা যাবে? সদর দরজার জন্য 3 ফুট বাদ দিলে ড্রয়িং রুমের চওড়াটা হয় মাত্র 6। টানা 10 ফুট লম্বা যদি রাখি, মানে বেডরুমের দরজার আগে পর্যন্ত, তাহলে মোট জায়গা থাকে 10x6। এইটুকু জায়গায় তুমি কোথায় কি রাখবে বলো তো? তাও তো ডাইনিং স্পেসটা 9x9 রেখেছি। কিভাবে? দুপাশে বেডরুমে ঢোকার দরজা থাকবে না? সে জায়গাটা তো তোমাকে হিসেব থেকে বাদ দিতে হবে। তারপর ধরো ব্যালকনিতে যাওয়ারও দরজাটা কি বাদ হবে? তাতে কি, ও সব হয়ে যাবে, এর মধ্যেই হয়ে যাবে। ধরবে না, ধরবে না। তোমার ডাইনিং টেবিলের সাইজ কত হবে? রুমি বলে উঠল, ওই ছোট্ট টেবিলটা এবার বাতিল করতে হবে বাবা। মা বলছিল পার্ক স্ট্রিটের কোন দোকানে ডিম শেপের টেবিল দেখে এসেছে, গোল হয়ে বসলে 6 জন অ্যাট ইজ বসে যায়। ও বাবা, টেবিলও দেখা হয়ে গেছে তোদের? কেন হবে না? শ্রাবণী হাঁটু মুড়ে গুছিয়ে বসল। আমার নতুন সোফাও দেখা হয়ে গেছে। আমাদের পুরনোটা ওইটুকু জায়গায় ধরবে না। সুপার মার্কেটে আমি আর রুমি ছোট ছোট বেতের চেয়ারও দেখে এসেছি। কুশন দিয়ে সাজিয়ে রাখলে দারুণ মানাবে। মিহির প্রশ্ন না করে পারল না। এই খাট, আলমারি, ড্রেসিং টেবিলগুলো তাহলে থাকছে কোথায়? নাকি এরাও বাদ? না না, বাদ পড়বে কেন? এগুলো ভাগাভাগি করে আমাদের আর রুমির ঘরে রাখলে ভালোই জায়গা হবে। শ্রাবণী নিজের আঁকার দিকে এবার ঝুঁকল। এই দেখো না, আমি মোটামুটি সব সেট করে রেখেছি। রুমির ঘরে আপাতত ক্যাম্প খাটটা দিয়ে দেব, আর ড্রেসিং টেবিলটাও। বড় আলমারি আমাদের ঘরে বাঁ দিকের দেওয়ালে, ছোট আলমারিটা রুমির। রুমির পছন্দ মতো জায়গায়। রুমি বলল, আমি কিন্তু পার্কের দিকের ঘরটা নেব বাবা। মিহির হাত ওঠালো। আরে, দুটো ঘর থেকেই তুই পার্ক দেখতে পাবি, ডাইনিং স্পেস থেকেও। ফ্ল্যাটটা এমনিতে মন্দ হবে না, শুধু ঘরগুলোই যা একটু ছোট ছোট। হোক গে, তাও তো নিজের বাড়ি, যতই ছোট হোক। তুমি অফিস যাওয়ার সময় ভদ্রলোকের সঙ্গে দেখা করেছিলে? শ্রাবণী এবার গম্ভীর। না, তখন দেখা হয়নি। এই তো ফেরার পথে ঘুরে এলাম। কি বলল? প্রমোটাররা যা বলে,
প্ল্যান স্যাংশন হলেই বাড়ি ভাঙতে শুরু করে দেবে। তারপর ভিত পুজো, তার আগেই কাগজপত্র দিয়ে দেবে বলছে। পুজোর আগে হবে? না হওয়ার তো কোনো কারণ নেই। বলতে বলতে আচমকা সচেতন হলো মিহির। কেন, বাড়িওয়ালা আবার কিছু বলেছে নাকি? রোজই তো বলছে ছোট ছেলের অঘ্রাণে বিয়ে দেবে, ঘর দরকার। মিহির রেগে উঠল। কেন, আমাদের এই 1.5খানা ঘর ছাড়া কি ছেলের ফুলসজ্জা হবে না? ওপরে অতগুলো ঘর রয়েছে ভদ্রলোকের। বজ্জাতি বজ্জাতি, আসলে আমাদের তুলে দেওয়ার ধান্দা। ছেলে থাকবে না ছাই, আমরা উঠে গেলে 1.5 গুণ বেশি ভাড়া পাবে, আর মোটা অ্যাডভান্স। যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া যায় বাঁচি বাবা। বাড়িওয়ালা লোকগুলো নিজেদের যে কি ভাবে। তুমি বলে দিয়েছো তো আমাদের ফ্ল্যাট তৈরি হচ্ছে? বলিনি আবার, মুখের ওপর বলে দিয়েছি। শ্রাবণী এবার খাট থেকে নামলো, রান্নাঘরের দিকে যাচ্ছে। দরজার কাছে গিয়েও ঘুরে দাঁড়ালো। শোনো, প্রমোটার ভদ্রলোককে বলে দিও মোটামুটি যেন ঘরগুলো হয়ে গেলেই আমাদের বলে, আমরা চলে যাব। চলে যাব চলে যাব চলে যাব বলা যত সহজ, যাওয়াটা তার থেকে অনেক বেশি কঠিন। জীবনের সব ক্ষেত্রে এই সামান্য কথাটুকু বুঝতে মিহির শ্রাবণীর অনেকটাই সময় লেগে গেল। প্রথম প্রথম যখনই সময় পেত, কাগজ কলম নিয়ে বসে যেত শ্রাবণী। জায়গা বড় কম, তবু তার মধ্যেই নিজেদেরকে সাজিয়ে নিতে হবে, নিজস্ব ভূমিতে নিজের মতো করে। মিহির সময় পেলেই ভাঙাচোরা বাড়িটার সামনে গিয়ে দাঁড়াতো। প্রমোটারের প্ল্যান পাশ হওয়ায় ঠিক মুখে মুখে হাইকোর্টে ইনজাকশন পড়ল। কর্পোরেশন বনাম গৃহ ব্যবসায়ীদের মামলা। প্রমোটার লোকটা বলল, চিন্তার কিছু নেই, মামলার রায় শিগগিরই বেরিয়ে যাবে, বেরোলেই বুনিয়াদ শুরু হয়ে যাবে। মিহির তবুও নেশাচ্ছন্নের মতো দাঁড়িয়ে থাকতো ভৌতিক বাড়িটার সামনে। চারপাশে রংচঙা বাড়িগুলির মাঝখানে ওই বাড়িটা কি ভীষণ বেমানান, তবু কি অহংকারী। মিহিরকে দেখলেই বাড়িটা দাঁত বের করে যে ব্যঙ্গ করে ওঠে, ভাঙবি আমায়, দখল নিবি? মিহির প্রবীণার মুখের ওপর সিগারেট ধরায়, নেবই তো, মামলায় জিতে গেলেই নেব, রায় বেরোলেই নেব। রোজ সকালে খবরের কাগজ খুলে মিহির শ্রাবণী প্রথমে আইন আদালতের পাতা দেখে। রুমিও রোজ কত মামলায় রায় বেরোয়, ধর্ষণের, খুনের, ডাকাতির। বাড়ির মামলার রায় তো কোথাও বেরোয় না। পৃথিবীর কোন এক কোণে 1.5খানা ঘরে কোন শ্রাবণী মিহিরের ফ্ল্যাটের প্ল্যান আটকে গেছে, তা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই দুনিয়ায়। অবশেষে রায় বেরোলো। মিহির শ্রাবণী নয়, রুমিরই প্রথম চোখে পড়েছিল খবরটা। ঘুম ঘুম চোখে সোফায় বসে কাগজ দেখতে দেখতে লাফিয়ে উঠেছিল রুমি। বাবা, ফয়সালা হয়ে গেছে, নতুন করে প্রমোটারদের সব প্ল্যান জমা দিতে হবে, এবার নিয়ম সব অন্যরকম। শ্রাবণীর চোখের সামনে একরাশ ফুলস্কেপ কাগজ ভেসে উঠেছিল। কাগজ জুড়ে হাজার হাজার জ্যামিতিক প্ল্যান। নতুন করে প্ল্যান তৈরি করতে হবে, মানে আর আগের মতো থাকবে না। সবাই মিলে পরিবারের লোক প্ল্যান করতে লেগে গিয়েছিল। একটু বেলা বাড়তে মিহির তৎক্ষণাৎ ছুটল গাঁটটা গোট্টা চেহারা সেই সুখী মুখ লোকটার কাছে। আপনাদের কাজ এবার তাহলে শুরু হয়ে যাবে তো? নিশ্চয়ই নিশ্চয়ই, এতদিন ধরে আমার ব্যবসাও কি কম মার খেলেও বলুন তো? আপনাদের ফ্ল্যাটেরই তো শুধু নয়, আরো 2-3টে জায়গায় কাজ আটকে আছে, কি জ্বালা। মিহির আশ্বস্ত বোধ করল। বাড়িওয়ালা মশাই লাইফ হেল করে দিচ্ছে, বুঝলেন তো। ভাড়া বাড়িতে মানুষকে এমন মাথা নিচু করে থাকতে হয়। বাড়িওয়ালারাই বা কি করবে বলুন, যা দিনকাল পড়েছে সবকিছুরই দাম হু হু করে বেড়ে চলেছে। লোকটা স্বরে হঠাৎই বিশ্বজ্ঞানী ভাব। এই দেখুন না, এই একটা বছরে ইট লোহার দাম কোথায় থেকে কোথায় দাঁড়ালো। আমিও কি আর আপনাদের আগের দামে ফ্ল্যাট দিতে পারবো নাকি মশাই? মানে? মানে কিছু এক্সক্যালেশন তো করতেই হবে মশাই। 550 নিচে আর দিতে পারবো তো বলে মনে হচ্ছে না।
লোকটা সিগারেট দিল মিহিরের দিকে। তবে আপনাদের কথা আলাদা। এতদিন ধরে আপনারা আমাকে অ্যাডভান্স দিয়ে রেখেছেন। তাছাড়া বৌদিকেও আমি কথা দিয়েছিলাম। শুধু বৌদির জন্যই আপনাদের রেট 500। 500? মানে 5 7 35, মানে 3.5 লক্ষ টাকা। মিহির দ্রুত হিসাব কষে নিচ্ছিল। অ্যাডভান্স দেওয়া আছে 40, উড়িয়ে বাড়িয়ে আর না হয় 1025 টাকা জোগাড় করা গেল। 65, এলআইসি থেকে 2 লাখ টাকা। শ্রাবণীর 10 ভরি সোনা থেকে 3,000 টাকা করে হলেও পাওয়া যাবে 30,000, 2,95,000। বাকিটা? মিহিরের মুখ থেকে বেরিয়ে গেল, পারবো না মশাই। কেন পারবেন না? যা শর্ট পড়বে আমার কাছ থেকে নিয়ে নিন। ইন্টারেস্ট বেশি নেব না। 20 করে নিয়ে থাকি, আপনার আর বৌদির জন্য 16% কনসেশন দিয়ে দেব। মিহিরের ইচ্ছে করছিল সজোরে লোকটার হাসি মুখে একটা খুশি চালায়, কিন্তু পারল না। লোকটা পার্টি করত। এ অঞ্চলে এখনো তার অগাধ প্রতিপত্তি। দুপাশে 2টো মারাত্মক কুকুর নিয়ে বসে থাকে লোকটা। মিহিরের সাধ্য কোথায় রাগটা দেখানোর? রাগে ফেটে পড়ল শ্রাবণী। বদমাইশি, এ স্রেফ লোকটার বদমাইশি। এতদিন ধরে আমাদের টাকাটা তাহলে আটকে রাখলো কেন? কড়া রোদে হেঁটে এসে মিহিরের খুব ক্লান্ত লাগছিল। সোফায় গা ছড়িয়ে দিয়ে বলল, ও কথা বলে এখন আর লাভ নেই। আমরাও তো তুলে নিইনি টাকাটা, আমরাও তো লোভে লোভে। তে এরকম করবে তা কি আমরা জানতাম বলো তো? জানলেই বা কি করতে পারতে তুমি? এখনই বা কি করতে পারো? ঝগড়া, মারামারি, সে ক্ষমতা আমাদের আছে? শ্রাবণী থমকালো। নিষ্ফল আক্রোশে 2টো চোয়াল তার টিপ টিপ কাঁপছে। কথা বলতে পারল অনেকক্ষণ পর। আমরা তবে কি করব এখন? আর একটা বাড়ি দেখে উঠে যাব। সেখান থেকে দিন ফুরোলে আবার একটা বাড়ি, আবার আর একটা। জীবন আর কদিনের বলো তো? এভাবেই ঘুরে ঘুরে কেটে যাক না। মিহিরের দার্শনিকতাকে একটু আমল দিল না শ্রাবণী। কাল থেকেই তাহলে বাড়ি দেখো। বলতে বলতে যেন একটু উদাস হয়েছে। এবার কিন্তু 2টো বেডরুম চাই, এই অঞ্চলেই। ভাড়া কত পড়বে জানো? কত পড়বে? 2,500, 3,000? আজ থেকে আর একটা পয়সাও জমাবো না। আমরা মাইনে সবটাই ভাড়া দিয়ে দেব। লোডশেডিং চলছে। বাস থেকে নেমে মিহির প্রথমটা অন্যমনস্কভাবে পুরনো রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল। সম্বিত ফিরতে ঘুরে আবার বড় রাস্তায় উঠল। কালই তারা বাড়ি বদলেছে। আগেকার বাড়ির থেকে এখনকার বাড়িটা একটু পিছনের দিকে। বাস থেকে নেমে একটু বেশি হাঁটতে হয়। হোক, কদিন পরে অভ্যাস হয়ে যাবে। ছায়া ছায়া নাগরিক অন্ধকার পেরিয়ে মিহির পৌঁছে গেল নতুন ঠিকানায়। শ্রাবণী আজ অফিস যায়নি। মা আর মেয়ে দুজনে মিলে সারাদিন গোছাবে বাড়িটাকে। বাড়িটাকে ভালোই পাওয়া গেছে। ঢুকতেই একটা বেশ বড় সড়ো সাইজের হলঘর, ড্রয়িং কাম ডাইনিং স্পেস। তার বাঁদিকে 2টো বিশাল সাইজের শোবার ঘর, একটা 14x14 আর একটা 14x10। উল্টো দিকে আধুনিক কায়দায় বিশাল রান্নাঘর, বাথরুম, একটা ছোট্ট স্টোর রুমও আছে। সব থেকে বড় কথা 24 ঘন্টা জল। বাড়িওয়ালা চেয়েছিল 3, শ্রাবণী বলে কয়ে 2,500-এ রাজি করিয়েছে। অ্যাডভান্সটাই যা কমানো যায়নি, ওটা পুরো 40,000। মিহির দেখল শ্রাবণী আর রুমি জানলার দরজাগুলোতে পর্দাও টাঙিয়ে ফেলেছে। পুরনো বাড়ির গেরুয়া বরণ পর্দা নতুন বাড়ির জানলায় নিথর। মিহির ঘরে ঢুকে বলল, সব দেখছি গুছিয়ে ফেলেছ। শ্রাবণী হাতে একটা মিনি সাইজের লণ্ঠন ধরে আছে। হাব ভাব বেশ খুশি খুশি। বললে, তোমার ঘাড়ে যদি সব ফেলে রাখতুম তাহলে আর চলতো? আর একটা দিন ছুটি নষ্ট করতে হতো। মিহির হাসল মৃদু মৃদু। বলল, রুমি কোথায়? রুমি এই তো বিকেলের দিকে পুরনো পাড়ার দিকে একটু গেল। কোন বন্ধুর সঙ্গে দেখা করবে।
তুমি হাত মুখ ধুয়ে নাও। মিহির জামা কাপড় বদলে বাথরুমে ঢুকল। বেসিনে জল আছে, শাওয়ারেও। ও বাড়িতে বড় জলের কষ্ট ছিল। 3 বেলা মেপে 3 বার জল দিত বাড়িওয়ালা। প্রাণ ভরে যে স্নান করবে সে কেউ ভাবতেই পারত না। এখনো মিহির শুধু চোখে মুখে জল দিয়ে বেরিয়ে এলো। শ্রাবণী ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে চা ঢেলছে। মিহির চেয়ার টেনে বসল। আজকে অবিনাশ বাবুর সঙ্গে দেখা হলো, বুঝলে, ফেরার সময়। কে অবিনাশ বাবু? আরে ওই যে আমাদের যেখানে ফ্ল্যাট নেওয়ার কথা ছিল তার কাছাকাছিই তো থাকেন। ও, ভদ্রলোক বলছিলেন আপনারা টাকাটা তুলে নিয়ে ভালোই করেছেন। ও বাড়ি নাকি এখন ভাঙা যাবে না। বুড়ি আর বুড়ির ভাইজি আগের এগ্রিমেন্ট মানছে না, আরো বেশি টাকা চায়। শ্রাবণীর মুখটা ঝকঝক করে উঠল। তাই? মিহির হাত বাড়িয়ে চায়ের কাপ টানল। অনেকক্ষণ দুজনে চুপচাপ। অনেকক্ষণ পর শ্রাবণী কথা বলল। জানো, আজ জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে এতগুলো কাগজ বেরোলো। কি কাগজ? হাবিজাবি, ওই যে আমি সব যা আঁকতাম আর কি। তোমার প্ল্যান? হ্যাঁ, দূর, এ বাড়িটা ওর থেকে অনেক ভালো হয়েছে। কত বড় বড় ঘর দেখো তো, কত বেশি জায়গা। ওই ফ্ল্যাটে আমাদের ধরতই না। লণ্ঠনের আলোতেও মিহির স্পষ্ট দেখতে পেল শ্রাবণীর 2 চোখ চিকচিক করছে। কেন করছে মিহির ঠিক বুঝতে পারল না। মানুষের চোখ কখন চিকচিক করে? আশায় না হতাশায়? দুঃখে না সুখে? মিহিরের চিৎকার করে বলতে ইচ্ছে হলো, আমাদের কি আদেও কোথাওই ধরবে শ্রাবণী? কিন্তু বলতে পারল না। টিমটিম আলোর পিছনে নতুন রং করা দেওয়ালের গায়ে 2 হালকা ছায়া প্রকট হচ্ছিল তখন, স্থির, স্পন্দনহীন। শেষ হলো আজকের গল্প, শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত সীমার মধ্যে। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরো বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।